খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 23 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পহেলগাঁও হামলায় নিন্দা মমতার, বিজেপির ভুয়ো প্রতিশ্রুতি এবং অপপ্রচারকে বিঁধলেন অভিষেক। তোমায় মারবো না, যাও গিয়ে মোদিকে সেটা বলে দাও। স্বামীকে গুলি করার পর মহিলাকে বলল জঙ্গিরা। পুলিশের গাড়িতে তোলা হলো সুকান্তকে। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহে বাধা। বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়। যোগ্য অযোগ্য দেখার তো প্রয়োজন নেই, বেতন পাবেন, মন্তব্য মমতার। মাইনে নয়, মেরুদণ্ডের জন্য বসে আছি, প্রতিক্রিয়া চাকরিহারাদের। যোগ্য অযোগ্য আলাদা না করা পর্যন্ত আন্দোলন চলবেই। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর অনড় চাকরিহারারা। ভিডিওর সামনেই হাতাহাতি, আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মার তৃণমূল কর্মীকে, চরমে গোষ্ঠীকন্দল। তারাপীঠের নামী হোটেলের বাথরুমে গোপন ক্যামেরা, মহিলার স্নানের ভিডিও রেকর্ড করে খোলা বাজারে বিক্রি। চোখে ধুলো দেওয়া ভাঁওতাবাজি, চাকরি প্রার্থীদের পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জঙ্গিদের কাউকে ছাড়া হবে না, পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলায় হুঁশিয়ারি মোদির। কলকাতায় ফের ট্রলিব্যাগ বন্দি দেহ, মঙ্গলের সকালে চাঞ্চল্য বাগুইহাটিতে। দুর্গাপুরে অ্যাসিডের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ দুর্ঘটনা, ঝাঁঝালো গন্ধে ঢাকল এলাকা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন বলে বেসরকারি সূত্রে দাবি। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে লিখেছেন, এই নিষ্ঠুর হামলা আমাকে স্তম্ভিত করেছে। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। দোষীরা যেন কোনোভাবে ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। তার অভিযোগ, বিজেপির ভুল নীতি, অপপ্রচার এবং বিভাজনের রাজনীতি এই হামলার মূলে। তিনি আরও বলেন, নোট বাতিল, ৩৭০ ধারা বাতিল করে সরকার দাবি করেছিল কাশ্মীরে শান্তি ফিরবে। আজকের ঘটনা সেই দাবির ভ্রান্ততা প্রমাণ করল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জঙ্গিরা সেনার পোশাক পরে হামলা চালায়, ধর্মীয় পরিচয় দেখে গুলি চালানো হয়। প্রায় ৪০ রাউন্ড গুলি চলে। পুলওয়ামার পর এটি সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি বলেন, সরকারের এখন বোঝা উচিত শুধুমাত্র প্রচার নয়, বাস্তবে সন্ত্রাস দমন নীতিতে পরিবর্তন আনতে হবে। পহেলগাঁওয়ে বর্তমানে চরমে উত্তেজনা। গোয়েন্দা রিপোর্ট ছিল কিনা, কিভাবে এই হামলা হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে কর্ণাটক থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু আনন্দ যে এভাবে বিভীষিকায় পরিণত হবে ভেবেও উঠতে পারেননি। চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরে ফেলল স্বামীকে। দুঃখ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মহিলা যখন বললেন তাকেও মেরে ফেলতে, তখন জঙ্গিরা উত্তর দিল, তোমায় মারব না, বলে দাও মোদিকে। কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ এবং পল্লবী, তারা তাদের ছোট সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। এরপরে বীভৎস অভিজ্ঞতা। পল্লবী জানালেন, সোমবার দুপুর ১:৩০ নাগাদ এই ঘটনা ঘটে পহেলগাঁওতে। তিনি বলেন, আমি আমার স্বামী এবং সন্তানের সঙ্গে গিয়েছিলাম আজ পহেলগাঁওয়ে। ১:৩০ নাগাদ ওরা আচমকা গুলি চালাতে শুরু করল। আমার স্বামী ঘটনাস্থলে আমার চোখের সামনে মারা যান। এটা দুঃস্বপ্নের মতো। বুক ফাটা কান্না তখন পল্লবীর। তিনি ভাবতেও পারছেন না কোথা থেকে কি হয়ে গেল। মহিলা বললেন, ৩ থেকে ৪ জন আমাদের উপর হামলা করে। আমি ওদের বলি, তোমরা আমাকেও মেরে ফেলো, কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলছ। তখন তাদের একজন জানায়, আমি তোমায় মারব না, এটা মোদিকে বলে দাও। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য ১,০০০ লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র চেহারা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তির শেষে
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ গাড়িতে তুলে সরিয়ে দেয়। তার অভিযোগ, মুর্শিদাবাদ মালদার ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিল তুলতে গিয়েও বাধা দিল পুলিশ। পুলিশের দাবি, অনুমতি না থাকায় এই কর্মসূচি বাতিল করা হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার শামশেরগঞ্জ এবং জাফরাবাদে পৌঁছন সুকান্ত মজুমদার। আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়ে এনআইএ তদন্ত এবং স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি তোলেন তিনি। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী কেন মুর্শিদাবাদে আসেননি? দিদির রাজত্বে হিন্দুদের কোনো জায়গা নেই। জাফরাবাদে যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, পরিবারের সদস্যদের খুন করা হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন সুকান্ত। বিএসএফ ঢুকছে, চিন্তার কিছু নেই, দরকারে আরও ফোর্স আসবে। স্থানীয়রা জানান, হুমকি এখনও চলছে, বিএসএফ ছাড়া তারা বাঁচতে পারবেন না। তৃণমূল পাল্টা অভিযোগ এনেছে, সংশোধিত ওয়াকফ আইন ঘিরে মিথ্যে প্রচার করে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে। তবে সুকান্তর দাবি, যেখানে হিন্দুরা আক্রান্ত সেখানে সরকারের নীরবতা স্পষ্ট। মালদা ও মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যার কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের দাঙ্গা রাজনীতি বিতর্ক। এসএসসি ভবনের সামনে সোমবার ধুমধুমার পরিস্থিতি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। বৈঠকের সময় কমিশনের তরফে জানানো হয়, প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ, চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এই মন্তব্যে ফেটে পড়ে ক্ষোভ। মঙ্গলবার মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে যোগ্য কে অযোগ্য সেটা আপনার দেখার নয়। আপনি চাকরি করুন, মাইনে সরকার দেবে। যারা উস্কাচ্ছে তারা নয়। তার কথায় আরও, যোগ্যতা নিয়ে ভাববেন না, কাজ করুন। তালিকা তৈরি করাটা আমাদের কাজ। এই মন্তব্যে আরও ক্ষুব্ধ চাকরিহারারা। এক আন্দোলনরত চাকরিহারা বলেন, চাকরি নয়, সম্মানের জন্য লড়াই করছি। দুর্নীতি ঢাকতে চাইছে সরকার। যারা প্রতারণা করেছে শাস্তি তাদের হয়নি। আমাদের কাজ করে পড়িয়ে হঠাৎ চাকরি কিনে নেওয়া হয়েছে। এরপরে সল্টলেকের আচার্য সদনের সামনে রাতভর অবস্থানে থাকেন আন্দোলনকারীরা। খোলা আকাশের নিচে পার হলো এক রাত। সময় যতই এগোচ্ছে ততই বাড়ছে আন্দোলনের উত্তাপ। এসএসসি দুর্নীতি নিয়ে ফের উত্তাল রাজ্য। স্কুলে ফেরানোর আশ্বাস মিললেও নিশ্চিন্ত নন যোগ্য চাকরি হারানোরা। এসএসসি জানিয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের বেতন চালু থাকবে এবং নবম, দশম ও একাদশ, দ্বাদশের বৈধ প্রার্থীরা স্কুলে যোগ দেবেন। তবে স্কুল সার্ভিস পিরিয়ড পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়ায় আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে যোগ্য চাকরিহারারা দাবি জানিয়েছেন, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের স্ক্রিপ্ট প্রকাশ এবং স্থায়ী চাকরির নিশ্চয়তা। তবে এসএসসি জানিয়েছে, রিভিউয়ের আগে তালিকা প্রকাশ সম্ভব নয়। ফলে তারা এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হবেন। চাকরিহারারা জানান, 8 মাস পর আবার আমাদের ছেঁটে ফেলা হবে, এটা মানা যায় না। যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে ততদিন আন্দোলন চলবেই। এদিকে এসএসসি 3 ধরনের তালিকা তৈরি করছে। এক দল একেবারে বৈধ, দ্বিতীয় দলে যাদের নথিতে সমস্যা রয়েছে এবং তৃতীয় দলে পুরোপুরি অযোগ্যরা। তবে এসব ঘোষণাতেও আন্দোলন থেকে সরছেন না চাকরিহারারা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর বিডিও অফিসে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে রীতিমতো হাতাহাতি। বিডিও চিন্ময় দাসের সামনেই ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা। মঙ্গলবার দুপুরে বিধায়ক অনুগামী তৃণমূল নেতা অরূপ মির্ধা এবং ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অফিস চত্বর। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি কর্মীদের বদলির ঘুষ কেলেঙ্কারি নিয়ে স্মারকলিপি দিতে বিডিওর কাছে যান অরূপ মির্ধা। তখনই সুমন ঘোষ মোবাইলে ভিডিও তুলতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে মারধর করা হয় সুমন এবং শাদিরুল শেখকে। গুরুতর আহত শাদিরুলকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার পর বিডিও থানায় এফআইআর দায়ের করেছেন। আতঙ্কে কাঁপছে অফিস চত্বর। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের তীর বিধায়ক অভিতানন্দ থান্ডারের দিকে। ব্লক সভাপতি আব্দুল লালন বলেন, বিধায়ক দুর্নীতিগ্রস্তদের আশকারা দিচ্ছেন, দলের ক্ষতি হচ্ছে। পাল্টা অরূপ মির্ধার দাবি, আসল দোষ লালনের। তিনি টাকার জন্য ঠিকাদারদের চাপ দিচ্ছেন, তাই সাধারণ মানুষ নালিশ জানাতে এসেছিল। বিধায়ক বলেন, আমি কলকাতায় খোঁজ নিচ্ছি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা শাসক বিষয়টি দেখছেন। বিডিওর প্রতিক্রিয়া মেলেনি। হোটেলের শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড।
পরে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো। এমনই ঘটনা ঘটেছে তারাপীঠের নামী হোটেলে। ইতিমধ্যে সেই হোটেলের ম্যানেজার এবং রিসেপশনিস্টকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত। ঘটনাটি ঘটে গত 14 এপ্রিল। পরিবারের সঙ্গে তারাপীঠে বেড়াতে এসেছিলেন এক মহিলা। হোটেলের বাথরুমে স্নানের সময় লক্ষ্য করেন সেখানে একটি গোপন মোবাইল ক্যামেরা লুকিয়ে রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে ক্যামেরাটি নিয়ে হোটেলের ম্যানেজার এবং রিসেপশনিস্টের কাছে অভিযোগ করেন। তারা তৎক্ষণাৎ বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বলতে থাকে, এটা আমাদের কাজ নয়, হোটেলের কোনো কর্মীর কাজ হতে পারে। এই কথা বলতে বলতে ক্যামেরা নিয়ে তারা পালিয়ে যায় বলেও অভিযোগ। এরপরেই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়। অবশেষে গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ রায় এবং শোভন বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরেই তারাপীঠের হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, এ বিষয়টা নিয়ে আমরা তারাপীঠের সকল হোটেল মালিকের সঙ্গে কথা বলেছি। আমরা বারবার বলেছিলাম, পর্যটকদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই কাণ্ড ঘটিয়েছে অস্থায়ী কর্মচারী, কিন্তু পর্যটকদের অভিযোগ ওরা দুজনে ওই কর্মচারীকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেল কর্মচারীর রেকর্ড করা ভিডিওটি এখনও উদ্ধার করা যায়নি। তাদের আরও দাবি, হোটেল মালিকদের বারবার বলা হলেও তারা পর্যটকদের নামের রেকর্ড রাখে না, এমনকি কর্মচারীদের পরিচয়পত্র নাম রাখা হয় না। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এই অবস্থায় যোগ্য এবং অযোগ্যদের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে রাতভর বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্ট কোনো নিষেধাজ্ঞা দেয়নি, তাহলে কেন তালিকা প্রকাশ করছে না এসএসসি? সাধারণ মানুষ স্বচ্ছতা দাবি করতেই পারেন। এসএসসি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য কেবলই ধোঁকা দেওয়ার চেষ্টা। তিনি আরও বলেন, আপনারা যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা বজায় রাখুন। আন্দোলনের মাধ্যমে এই ভাওতাবাজিকে চিনে নিন। সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করে চলছেন বলেই আপনাদের লড়াই ন্যায্য। তালিকা প্রকাশ না করার কোনো যুক্তি নেই, এটা স্বচ্ছতা লঙ্ঘনের শামিল। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সাংসদ হয়েও আবার সেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন তিনি। অন্যদিকে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, তারা কোনো অবস্থাতেই আন্দোলন থামাবেন না যতক্ষণ না তালিকা প্রকাশ করা হচ্ছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে জুনিয়র ডাক্তারদের একটি অংশ। চাকরিহারাদের দাবি, যদি আমরা যোগ্য হই তাহলে তা প্রমাণের জন্য তালিকা প্রকাশ হোক, যদি অযোগ্য হই তাও প্রমাণ হোক, কিন্তু এই অন্ধকারে ফেলে দেওয়া ঠিক নয়। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা আসেনি, তবে আন্দোলনকারীদের অনড় অবস্থান এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সরাসরি সমর্থন নতুন মাত্রা এনে দিয়েছে গোটা ইস্যুতে। ফের জঙ্গি হামলার কবলে জম্মু কাশ্মীর। অমরনাথ যাত্রার আগেই সন্ত্রাসবাদীদের হামলায় উত্তপ্ত পরিস্থিতি উপত্যকায়। সূত্রের খবর, পহেলগাঁওতে পর্যটকদের উপরে এই হামলা চালানো হয়েছে। মোট 12 জন পর্যটকদের উপর এই জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলেই জানা গিয়েছে। তাদের মধ্যে 2 জন পর্যটকের শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলেই সূত্রের খবর। মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সেনাবাহিনীর দল। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এই আবহে জঙ্গিদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এই হামলার পিছনে যে বা যারা যুক্ত সেসব হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। জঙ্গিদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। হামলাকারীদের কাউকে কোনোভাবেই ছাড়া হবে না, সবাইকে শাস্তি দেওয়া হবে। সূত্রের খবর, আহত পর্যটকদের মধ্যে বেশিরভাগ জনই রাজস্থানের বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকা যাওয়ার জন্য উপযুক্ত জায়গা। এখানের সৌন্দর্যের জন্য সারা বছরে পর্যটকদের ভিড় লেগে থাকে। দেশ বিদেশের একাধিক জায়গা থেকে মানুষ পহেলগাঁওতে আসে। ওয়াকিবহল মহলের মতে, পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখেই জঙ্গিরা সেই এলাকায় হামলার পরিকল্পনা করে। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে জঙ্গিদের খুঁজে সেনাবাহিনীর অপারেশন অভিযান শুরু হয়েছে। এর আগেও নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে,
জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের পরিকল্পনা করে গা ঢাকা দেওয়ার ছক কষেছে পাক জঙ্গিরা। তারপরে জওয়ানদের তল্লাশি অভিযান শুরু হয়। তখনও জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সেই লড়াই চলতে থাকে। সূত্রের খবর, দুই পক্ষের লড়াইয়ে খতম জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার সহ পাক ৩ জঙ্গি। সেই সঙ্গে শহীদ হয়েছেন এক জওয়ান। ঘোলা আহিরিটোলা পর এবার বাগুইহাটিতে রহস্যময় ট্রলি ব্যাগ, যেখান থেকে উদ্ধার করা হয় এক মধ্যবয়স্ক মহিলার মৃতদেহ। বয়স আনুমানিক ৪৫ বছর, এমনই মনে করছেন পুলিশ মহল। আজ মঙ্গলবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ট্রলি ব্যাগ কোথা থেকে এলো, এই ঘটনার পিছনে কে বা কারা জড়িয়ে আছে, সমস্ত বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে মৃত মহিলার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে বাগুইহাটি দেশবন্ধু নগরে একটি পাড়ায় এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ এক খবরের কাগজ বিক্রেতা এলাকার একটি নর্দমার পাশের জঞ্জালে ওই ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তারপরে ট্রলির ভিতর থেকে মহিলার চুল দেখতে পেয়ে কাগজ বিক্রেতা স্থানীয় বাসিন্দাদের গোটা বিষয়টি জানান। পরবর্তীতে এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসে সেই দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই ট্রলি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এলাকাবাসীরা জানিয়েছেন, এমন ঘটনা আগে ঘটেনি। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। দ্রুত পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত। দুর্গাপুরে ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনা। মঙ্গলবার ভোর রাতে মুচিপাড়া উড়ালপুল এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই একটি ট্যাঙ্কার। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি সজোরে ধাক্কা মারে রোড ডিভাইডারে। সঙ্গে সঙ্গে উল্টে গিয়ে ফেটে যায় তার গায়ে। অ্যাসিড রাস্তায় ছড়িয়ে পড়তেই চারিপাশে ছড়িয়ে পড়ে ঝাঁঝালো গন্ধ এবং ধোঁয়া। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় আতঙ্ক। দুর্ঘটনার আওয়াজে ঘুম ভেঙে যায় আশেপাশের বাসিন্দাদের। অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। মুখে গামছা চাপা দিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকেই। ঝাঁঝালো গন্ধে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। দুর্গাপুর দমকল বিভাগের আধিকারিক সুদীপ্ত চক্রবর্তী জানান, ভোর ৩:২০ খবর পাই। এসে দেখি একটি অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার উল্টে রয়েছে। চালক এবং খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুই দিকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কে। অ্যাসিডের নির্গমন বন্ধ করতে শুরু হয় জল স্প্রে। পাশাপাশি রাস্তা এবং এলাকা ধুয়ে ফেলা হয়। বিশাল ক্রেন এনে ট্যাঙ্কারটি সরানো হয়। দমকল এবং পুলিশ যৌথভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি একটি রাসায়নিক সংস্থা থেকে আসছিল। দুর্ঘটনার পর প্রশাসন খতিয়ে দেখছে ট্যাঙ্কারের বৈধ কাগজপত্র ছিল কিনা, অ্যাসিড পরিবহনের নিয়ম মানা হয়েছিল কিনা। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই দুর্ঘটনার মূল কারণ। আশেপাশের বাসিন্দাদের একাংশ জানান, এমন ভয়াবহ পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি। ধোঁয়া এবং গন্ধে যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল, জানান এক স্থানীয়। বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে চরম সমস্যায় পড়েন অনেকে। শেষ খবর অনুযায়ী অ্যাসিড নির্গমন বন্ধ হয়েছে, রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং ট্যাঙ্কারটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রশাসনের তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে। তবে বিষয়টি ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং অ্যাসিড পরিবহনে ভবিষ্যতে আরও কড়াকড়ি আনা হতে পারে বলেও সূত্রের খবর। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতো নেই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।